This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। বিকেল ৫টা মানেই পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেল তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। পাঁচ কথায় আজ কোন খবরগুলোর দিকে আমাদের নজর রয়েছে দেখাবো। আজকের পাঁচ কথার ইস্যু বিগওয়ালে। পাঁচ কথার আজকের প্রথম ইস্যু খিদিরপুরে ক্ষোভের আগুন দেখাবো আপনাদের ইন ডিটেল। আর ইস্যু ২, লাথি মেরে খাদে ফেলবেন তোহা, কেন এ কথা বলছেন দেখাবো পাঁচ কথায়। আবারও কলকাতায় বড় সড়ো অগ্নিকাণ্ড। মধ্যরাতে খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন, এখনো সেই আগুন ধিকি জ্বলছে। দুপুরে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, ছিলেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনও। নতুন মার্কেট বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন তিনি। কিন্তু ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে খিদিরপুরের ব্যবসায়ীদের। মুখ্যমন্ত্রীর সামনে অপ্রিয় প্রশ্ন তুলে দেন কয়েকজন ব্যবসায়ী। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে, অসন্তোষ রয়েছে ব্যবসায়ীদের। বিকেলে ঘটনাস্থলে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনিও ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए दीदी जैसे बोले গেলেন আমি জায়গা দেখে রেখেছি তোমাদের যখন শিফটিং করব, এখানে মল করব, এটা আমাদের মানে বুঝার বাইরে। তার মানে কি ঠিক প্ল্যানিং ছিল? এটা এই যে আগুন লাগিয়েছে এটা প্ল্যানিং আগুন। जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। একটা গোডাউনে 4 কোটি মাল আছে, 4 কোটি টাকার মাল আছে আমার একটা গোডাউনে। এখানে 6টা গোডাউন আছে আমার, একটা গোডাউনে 4 কোটি টাকার মাল আছে। আমি 1 লাখ টাকা নিয়ে কোথায় যাবো? 1 লাখ টাকা কাকে দেবেন উনি? এখানে কোটি লক্ষ টাকার মালটা চলে গেছে এখানে। এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি এসে, তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়। দিদি এলেন, দিদি এখান থেকে উনি চলে গেছেন। উনি ভিতরে গেছেন, আগে উনি দেখেছেন কোথায় কি হয়েছে, কি ইন্টেंसिटी কি হয়েছে উনি দেখেছেন আগে। कितना आदमी बॉबी दादा को वेलफेयर का मिनिस्टर बनाया है। बॉबी दादा एक बार भी ऑर्फनगंज का आदमी से बात करने आता है कि तुम लोग ठीक है? ये कहा है रात में आया, घूर के चला गया। कितना जला, कितना बचा, बाकी सब जला दो। আজকে যে ব্যবসায়ীদের সমস্ত কিছু পুড়ে গেছে, আমি মুখ্যমন্ত্রীকে সম্মান জানাচ্ছি। আজকে 1 লাখ টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আমি বললো এটা খারাপভাবে নেবেন না। একটা মদ খেয়ে যদি বিষাক্ত মদ খেয়ে কেউ মরে যায়, তার ভুলের জন্য, সে নিজে মদ খাচ্ছে, সে নিজে মরে যাচ্ছে, ভুল জিনিস করে, বাজে কাজ করে, বেআইনি কাজ করে, তাকে 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে কোম্পানি। টোটাল কত টাকা ক্ষতি হলো, এক একটা দোকানে টাকা পয়সা জিনিস কি ছিল, অ্যাসেসমেন্ট করে করলো 1 লক্ষ টাকায় হয়ে যাবে। প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনর্বাসন দিতে হবে। कैसे जला ये तो इन्वेस्टिगेशन तो होगा ही, कैसे जला। और सिलेंडर जब आप रखते हैं ना, सिलेंडर को कभी कभी टेस्ट कर लो, नहीं तो वो जिंदगी भी जल जा सकता है। লোকাল ছেলেরা ওখানে উপরে সব ওখানে এসে আগুনটা বুঝাচ্ছেন। এখানে ব্রিগেড কি করেছে? কিছু ফায়ার ব্রিগেড কিছু কোনো কাজ হয়নি। ক্যামেরার সামনে দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ব্যবসায়ীরা। দমকলের বিরুদ্ধে প্রায় 2 ঘন্টা দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থল পরিদর্শনে গেলে দমকল মন্ত্রীকে অভিযোগ জানান এলাকার লোকজন। যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের বিস্তর অভিযোগ রয়েছে, তারা কিন্তু মাঝে মধ্যেই তাদের সেই ক্ষোভ উগরে দিচ্ছেন। আমাদের অভিযোগ আছে গাড়ি শুধু শো মধ্যে আছে, কাজ হচ্ছে না, জল নেই, তেল নেই, ওইটা কে করবে? এই যে পাম্প লাগানো হয়েছে, পাম্প দিয়ে টালিনালা থেকে কোথায় আসছে? পাম্প থেকে কোথায়? ওইটাও লাগানো হলো, জল প্রেসার নিতে পারছে না। পুড়ে গেছে, তারপর গঙ্গা থেকে লাগিয়েছে, মেশিনটা লাগিয়েছে, ওর আগে লাগাইনি। কি বলবো আমরা? অনেক দোকান বেঁচে যেত, এই সব ড্রামা করেছে। এই গাড়ি যে লাগানো আছে, দোকান অনেক বাঁচত। একেবারে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন বা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু সেই অভিযোগই সামনে তুলে ধরছেন যে দমকল যথাযথভাবে কাজ করছে না, যার জন্য কিন্তু এই পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে। আগুন মানে আরো মানে কারো থানাতে ফোন করেছে, আসছে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে এসছে। মানে প্রথম যে দুটো এসেছিল ওরা যদি ঠিকঠাক জল দিত তাহলে সবার বেঁচে যেত। মানে 99% সবার মানে সব কাগজপত্র সব জ্বলে গেছে। জিনিসটাই পুরো হোলসেল করতাম, 50 লাখ টাকার মতো মাল ছিল।
পুরো দোকানে। আর 5 লাখ টাকা ক্যাশ ছিল, আজকে পেমেন্ট করবো আমি, আজকে আমি পেমেন্ট করবো। এখন যে অবস্থা আমার কিছু নেই, পুরো জিরোতে নেমে গেছি, পুরো জিরো, পুরো ভিখারি, মানে গোলায় দড়ি দিয়ে আছে আর কিছু নেই। ঘিঞ্জি জায়গা, অত্যন্ত ঘিঞ্জি জায়গা। ঘাড়ে দোষ চাপিয়েছেন দমকল মন্ত্রী, একই সুর স্থানীয় কাউন্সিলরের গলাতেও। প্রশ্ন, পুরসভা এতদিন তাহলে কি করছিল? ঘিঞ্জি জায়গা দেখতে পাইনি? রাত 2টোর সময় আগুনের খবর আমাদের কাছে আসে। আমাদের 20টা গাড়ি ইনভলভ এখানে হচ্ছে। এখানে মেয়র ফিরহাদ হাকিম নিজেই এসেছিল। ও আমাকে ভোরবেলা 3টের সময় ফোনও করে, আমি কন্ট্রোল থেকেও খবর পাই। খুবই ঘিঞ্জি জায়গা, যে কাজ করবার মতো সুযোগ সেটাও খুব কম। আগুন আর বাড়বে না, কিন্তু প্রচুর জায়গায় পকেট ফায়ার আছে আমাদের। আর এটা অনেক বড় জায়গা, একটু সময় লাগবে, আমরা চেষ্টা করছি। গাড়ি এসছে কিন্তু এখানে ঢোকার প্যাসেজটা নেই, চারিদিকেই এই তো দোকান ডালা বসানো রয়েছে। এটা একটা জনবসতি মার্কেট, ঘন মার্কেট, এখানে আপনি ঢোকার থেকেই দেখবেন দুদিকে ডালা। এবার ক্ষোভের আর একটা দিক আপনাদের দেখাবো। ফুরফুরার পীরজাদা তোহা সিদ্দিকীর ক্ষোভ। একটি সভা থেকে তোহার মন্তব্য, 26-এ লাথি মেরে খাদে ফেলবো। কিন্তু হঠাৎ করে পীরজাদা এই কথাটা বলছেন কেন, শুনুন। বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে যদি কেউ 2 নম্বরে করে, তাদের কোমরে লাথি মেরে খাদে ফেলবো 2026-এ। আপনারা রাজি আছেন তো? এটা হাত তুলে দেখান, রাজি আছেন? হাতটা উঠছে না কেন? হাত তুলে দেখান, রাজি আছেন তো? হ্যাঁ, ভোটের সময় সংখ্যালঘু মুসলমান আমরা হবো জামাই বাবু, উনাই। আর ভোট হয়ে গেলে আমরা সালা হবো, অত সহজ না। সেই এমএলএকে আমরা চাই না, সেই এমপিকে আমরা চাই না, সেই জনপ্রতিনিধি আমরা চাই না। তোহা সিদ্দিকী এমন ক্ষিপ্ত হয়ে উঠলেন কেন? তৃণমূলে কাসেম সিদ্দিকীর পদপ্রাপ্তি কি তার কারণ? তোহা কি তৃণমূলকে তাহলে নিশানা করলেন? উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু তোহার মুখে কুলুপ। জল্পনা উস্কে দিয়েছিল ইফতারের অনুষ্ঠান। প্রথমে হুগলির ফুরফুরা শরীফে, পরে কলকাতার পার্ক সার্কাসে। তখনই চক্রান্তের অভিযোগ তুলেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। আমি বুঝতে পারছি বড় চক্রান্ত চলছে রাজনীতির নেতাদের। এই ফুরফুরা শরীফকে নিয়ে একটা মানে বড় মা মতুয়াদের মতো করার। ও হতে দেবো না, ও হতে দেবো না। মার্চে তোহার আশঙ্কা জুন মাসেই সত্যি। ঠাকুরনগরের মতুয়া বাড়ির মতোই ফুরফুরার পীর পরিবারেও তৃণমূলের পা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক হলেন কাসেম সিদ্দিকী। কাসেমের পদপ্রাপ্তিতে তৃণমূল নেতারা কি আদৌ খুশি? ঠেস দিয়ে মন্তব্য করতে ছাড়েননি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আজকে দেখলেন না, এদের মনে হয় খুব বেশি আর রুচিরোজগার হচ্ছে। কাসেম সিদ্দিকী কখন কি বলে? যে কাসেম সিদ্দিকী সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করত, যে কাসেম সিদ্দিকী সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে গালাগালি করত, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা কর্মীকে চোর বলে প্রতিদিন আখ্যা দিত। কাসেমের ইতিহাস স্মরণ করিয়েছেন হুমায়ুন কবিরও। লালবাজারের সামনে এই কাসেম সিদ্দিকী অনেক বাজেভাবে রাজ্যের তৃণমূল সরকারকে বা তৃণমূলের নেতৃত্বকে আক্রমণ করেছিলেন, অনেক বাজে বাজে ভাষা বলেছিলেন। এই সুরই মার্চে শোনা গিয়েছিল তোহা সিদ্দিকীর গলায়। যে মানুষটা বলেছিল কাসেম সিদ্দিকী, ওই নবান্ন যত আছে সব চোর 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 হাঁপিয়ে যাচ্ছে, আজকে সে চোরগুলো তার কাছে ভালো হয়ে গেল। ঘটনা হলো ফুরফুরা শরীফের এই পীরজাদা বাম ঘনিষ্ঠ এবং তৃণমূল বিরোধী বলেই পরিচিত ছিলেন। আনিস খানের মৃত্যু বিতর্কের সময় তৃণমূলের পঞ্চায়েত প্রধান, এমনকি সরাসরি নবান্নের দিকে আঙুল তুলেছিলেন কাসেম সিদ্দিকী। ওই এলাকার সব থেকে বড় যে প্রধান আছে সে আমার আনিস ভাইকে মেরেছে, যে টিএমসির প্রধান সে ওকে মেরেছে। এই আন্দোলন কিন্তু আমাদের শেষ হবে না, আমরা এসপি অফিস ঘেরাও করব, আগামী দিন ইনশাল্লাহ আমরা নবান্ন ঘেরাও করবো ইনশাল্লাহ। বস্তুত কাসেম বাহিনীর বিক্ষোভের মুখে পড়েই আনিসের বাড়ির আগে থেকেই ফিরে আসতে হয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। এই ছবি 2022 সালের। 2025 সালের জুন মাসে ঠিক উল্টো ছবি। বুধবার বিধানসভায় ফিরহাদ হাকিমের ঘরে কাসেম সিদ্দিকী। তৃণমূল বিরোধী কিভাবে তৃণমূল ঘনিষ্ঠ হয়ে উঠলেন, কোন প্রয়োজনে? শোনা যাচ্ছে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড় করানো হতে পারে কাসেম সিদ্দিকীকে। যদিও কাসেমকে নম্বরই দিতে নারাজ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমাদের সর্বোচ্চ নেত্রী
সিদ্ধান্ত নিয়েছেন। কাসেম সিদ্দিকী রাজনীতিতে যদি বলেন সে অ আ ক খ জানে না, রাজনীতির ABCDও জানে না। ভোটের অঙ্কে পীর পরিবারের প্রভাব কতটা হতে পারে সে ব্যাখ্যাও করে দিয়েছেন হুমায়ুন। হাওড়া হুগলি ২ পরগনায় যতটা এই পীরের আওলাদরা আছে বা পীরকে মানে, বাকি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর মুসলমানদের তো শক্ত জায়গা, এইসব জায়গাতে পীরের ভক্ত কম আছে। পীর পরিবারের সবচেয়ে আলোচিত সদস্য তোহা অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। তোহা কি বোমা ফাটাবেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার আকাশে নজর রাখবো। বিমান যাত্রীদের ক্ষোভ বাড়ার মতো একের পর এক ঘটনা। আবার বোয়িং ড্রিমলাইনারের যান্ত্রিক ত্রুটি। দুটি ক্ষেত্রেই ভারতে আসার কথা ছিল বিমানের। ভাগ্য ভালো, দুর্ঘটনা ঘটেনি। ওড়ার ৩২ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। এক যাত্রী বাদে সকলেই মৃত। মৃত্যু মিছিল ডাক্তারি ছাত্রদের হোস্টেলেও। তিন দশকের মধ্যে ভারতের সবচেয়ে বড় বিমান বিপর্যয়। কাটাছেঁড়া চলছে বোয়িং 787 ড্রিমলাইনার বিমান নিয়ে। আতশ কাচের নিচে দেশের বিভিন্ন বিমান সংস্থার হাতে থাকা 34টি ড্রিমলাইনার। এরই মধ্যে জোড়া বিপত্তি, দুটি ড্রিমলাইনার, একটি আবার এয়ার ইন্ডিয়ার। লন্ডন চেন্নাই ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে যান্ত্রিক ত্রুটি। হংকং দিল্লি এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক সমস্যা। একটি বিমানও গন্তব্যে পৌঁছতে পারেনি। ব্রিটিশ এয়ারওয়েজের বিমান বিভ্রাটের ঘটনাটি রবিবারের। লন্ডন থেকে উড়েছিল বোয়িং 787 ড্রিমলাইনার। বিমানের ফ্ল্যাপে যান্ত্রিক ত্রুটি হওয়ায় বেশ কয়েকবার চক্কর কেটে লন্ডনে ফিরে যায় বিমানটি। পরিস্থিতি বেগতিক বুঝে দুর্ঘটনা ঠেকাতে সাগরে জ্বালানির একটা বড় অংশ ফেলে দেওয়া হয়। তারপরেই লন্ডনের পথ ধরে বিমান। হিথ্রোয়ে নামার পর বাতিল করে দেওয়া হয় উড়ান। বিপাকে পড়েন যাত্রীরা। দ্বিতীয় ঘটনাটি সোমবারের। হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক সমস্যা। এটিও বোয়িং সংস্থারই 787 ড্রিমলাইন বিমান, যার জেরে ওড়ার কিছুক্ষণ পরেই হংকংয়ে ফিরে যায় বিমানটি। এক্ষেত্রেও বাতিল উড়ান। বিপত্তি লখনৌতেও। সৌদি আরবের জেড্ডা থেকে হজযাত্রীদের নিয়ে ফিরছিল সৌদিয়া এয়ারলাইন্সের বিমান। ল্যান্ডিংয়ের পরেই বিমানের চাকায় গোলমাল টের পান পাইলট। তড়িঘড়ি 242 জন যাত্রীকে নিরাপদে সরানো হয়। বড় বিপত্তি হয়নি, এটিই রক্ষে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার যুদ্ধের খবর। চতুর্থ দিনে ইরান ইসরায়েল যুদ্ধ আরো ভয়াবহ। গত 4 দিনে ইরানে আছড়ে পড়েছে ইসরায়েলের 450-এর বেশি মিসাইল। 250-এর বেশি মিসাইল হামলা চালিয়েছে ইরানও, এবং জল্পনা চলছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে কি টার্গেট করলো ইসরায়েল। খামেনির বাসভবনের কাছেই তো আছড়ে পড়েছে ইসরায়েলি মিসাইল। তেহরানের নরমখ এবং লাভিজানের হামলা IDF এর, যদিও ইতিমধ্যেই আন্ডারগ্রাউন্ড বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনি। পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে আগেই হত্যার ছক কষেছিল নাকি ইসরায়েল। বাধা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের মধ্যেই দাবি মার্কিন আধিকারিকের, আর আমেরিকার কোনো ক্ষতি না করা পর্যন্ত ইরানের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে পদক্ষেপের কথা ভাবা হচ্ছে না, জানিয়েছেন ট্রাম্প। দাবি মার্কিন আধিকারিকদের। আরো জানা যাচ্ছে ট্রাম্পকে দুবার হত্যা করতে চেয়েছিল নাকি ইরান। বিস্ফোরক দাবি নেতানিয়াহুর। আর পরমাণু প্রকল্পের বিরোধিতা করায় ট্রাম্প ইরানের 1 নম্বর শত্রু। সে কারণেই কি এ ধরনের পরিকল্পনা? কি খবর পাচ্ছি আমরা? জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জ্যোতির্ময়, দেখো এই মুহূর্তে যে জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে তাতে একটা বিষয় কিন্তু বারবার ধরে এস্টাবলিশ করার চেষ্টা চলছে ইসরায়েলের তরফ থেকে, যে এই মুহূর্তে ইরান শুধুমাত্র তারা এই পশ্চিম এশিয়ার ক্ষেত্রে থ্রেট নয়, তারা সারা বিশ্বের ক্ষেত্রে থ্রেট। এবং যে দিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে ইতিমধ্যেই আমেরিকা তাদের যে সমস্ত সেনা ঘাঁটিগুলো রয়েছে, বিশেষত বিভিন্ন জায়গাতে তাদের বেস রয়েছে, সেই বেসগুলোতে তারা সৈন্য সংখ্যা বাড়াচ্ছে। এবং শুধুমাত্র আমেরিকা নয়, তার পাশাপাশি ইউকের মতো দেশ, ফ্রান্সের মতো দেশ, তারাও তাদের সেনা ঘাঁটিগুলো, অর্থাৎ এই ধরনের যে পশ্চিম এশিয়ার যে এলাকা উপসাগর বা সেই জায়গাতে যে সেনা ঘাঁটিগুলো রয়েছে
সেই জায়গাতে ক্রমশ সেনা সংখ্যা বাড়াচ্ছে এবং এর ফলে বারবার ধরে যে দাবিটা করা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে যে এই থ্রেট শুধুমাত্র ইসরায়েলের নয়, ডোনাল্ড ট্রাম্পকেও খুন করার চেষ্টা হয়েছে। আমাদের কাছে আজকে সকালে একটি খবর এসেছিল যে সুপ্রিম লিডার ইরানের, যে তাকে হত্যা করার জন্য একেবারে সরাসরি তার বাসভবনের সামনে মিসাইল হানা হয়েছে এবং অনেক সংবাদ মাধ্যম পর্যন্ত সংশয় প্রকাশ করছিল যে আদৌ কি সুনির্দিষ্ট টার্গেটে ইসরায়েলের এই মিসাইল পৌঁছতে পেরেছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যে খবর আসে যে নেতানিয়াহুকে মারার জন্য ইরান ছক কষেছিল এবং সেই কারণেই পাল্টা এই প্রত্যাঘাত করতে হয়েছে ইসরায়েলকে। স্বাভাবিকভাবেই এই তাহলে জ্যোতির্ময় কি দাঁড়ালো? ট্রাম্পকে হত্যার ছক ইরানের, আবার ট্রাম্পই খামেনেইয়ের ত্রাতা। একদমই, দেখো এটা একটা প্রচ্ছন্ন হুমকি। খামেনিকে এক্ষেত্রে একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে যে ইসরায়েল যে কোনো সময়তে তৈরি রয়েছে, প্রয়োজনে শুধুমাত্র তাকে মসনদ থেকে সরানো নয়, প্রয়োজনে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে ইসরায়েল প্রস্তুত রয়েছে। আর সেক্ষেত্রে যাবতীয় প্রতিরোধ তৈরি করে রেখেছে আমেরিকা। যদি আমেরিকার কোনো সেনা ঘাঁটিতে, আমেরিকার কোনো রকম কোনো সেনা ইনস্টলেশনে একবারের জন্য হামলার ভুল ইরান করে, সঙ্গে সঙ্গে কিন্তু যে আপাতভাবে প্রতিরোধের দেওয়াল আমেরিকা রেখেছে সেই দেওয়াল সরিয়ে নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ইসরায়েল আর ইরানকে শুধু নয়, একেবারে স্পেসিফিকভাবে তারা খামেনিকে আক্রমণ করবে, এই পরোক্ষ বার্তাটা বা হুমকিটাই কিন্তু আমেরিকা দিয়ে দিয়েছে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।